তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের আলোচনা চলছে ফ্লুইড মেকানিক্স নিয়ে। আমরা জেনেছি যে ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং যেই দুটো পরীক্ষার জন্য এবং এসএসসি যেই সব পরীক্ষার জন্য ফ্লুইড মেকানিক্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এখান থেকে ভীষণ কনসেপচুয়াল কোশ্চেন হয় এবং কোয়েশ্চেন হয়। ফলে এই সাবজেক্টটা এবং এই সাবজেক্টটা ভীষণ খটোমটোও লাগে আমাদের। তো চলো সেই সাবজেক্টটা সম্পর্কে আমরা কনসেপ্ট ক্লিয়ার করবার চেষ্টা করি এবং এক্সামগুলো থেকে যা যা প্রশ্ন আসে বা যে যে জায়গাগুলো ধরে যায় সমস্ত জিনিসগুলোকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা আগের দিন কি পড়েছি? আগের দিন আমরা পড়েছিলাম যে ফ্লুইড কি জিনিস, মেকানিক্স কি জিনিস, ঠিক আছে। এবং ফ্লুইড মেকানিক্সের দুটো ধরন আছে, ডাইনামিক্স এবং কাইনেমেটিক, ঠিক আছে। এবং আমরা কিছু প্রপার্টিজ জানা শুরু করেছিলাম। তার মধ্যে আমরা প্রথম জেনেছিলাম ডেনসিটি। কি জেনেছিলাম? ডেনসিটি, সেটাকে আমরা লিখেছিলাম রো দিয়ে। নেক্সট থিং যেটা আমরা জানার শুরু করেছিলাম সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েটকে আমরা কি পেয়েছিলাম? রো ইন্টু জি। এবার আমাদের এটাকে এর ইউনিট বার করতে হবে। ফ্লুইড মেকানিক্স এর ফার্স্ট চ্যাপ্টারের সবচেয়ে বেশি সমস্যা কি হয় জানো তো? সেটা হচ্ছে ইউনিট গুলোকে নিয়ে। ইউনিট গুলো একটার সাথে এটা, ওটার সাথে ওটা, ভীষণ খটোমটো হয়ে যায়। তাই তোমাদেরকে আমি ফর্মুলেশনটা বলে দিচ্ছি, ফর্মুলেশনটা শিখিয়ে দিচ্ছি। যদি কখনো তোমাদের কোন রকম ভাবে ভুল হয়ে যায়, মনে পড়ছে না, যাতে তোমরা এটাকে ধরে নিজেরাই বানিয়ে নিতে পারো। তাহলে রো ইন্টু জি মানে কি? রো মানে কি? রো হচ্ছে মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। আর জি মানে কি? জি মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ, তো ত্বরণকে আমরা জাস্ট এফ দিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? আচ্ছা, মাস ইন্টু ত্বরণকে আমরা একসাথে কি বলি? মাস ইন্টু ত্বরণকে আমরা একসাথে কি বলি? মাস ইন্টু ত্বরণকে আমরা একসাথে বলি ফোর্স। ফোর্স আর ভি বাই ভলিউম। তাহলে স্পেসিফিক ওয়েটের যে আমাদের আছে সেটা হচ্ছে ফোর্স বাই ভলিউম। তাহলে ফোর্স যদি আমরা এসআই পদ্ধতিতে লিখি তাহলে সেটা হয়ে যাবে কি? নিউটন পার মিটার কিউব। আর যদি এটা সিজিএস পদ্ধতিতে হয় তাহলে কি হবে? এটা ডাইন পার সেন্টিমিটার কিউব। সিম্পল। তাহলে স্পেসিফিক ওয়েটের আমরা ডিরাইভেশনও পেয়ে গেলাম। স্পেসিফিক ওয়েট মানে কি? ডেনসিটি ইনটু জি, ঠিক আছে। তাই যদি তোমাদের কখনো ভুলে যাও, কখনো যদি মনে না পড়ে স্পেসিফিক ওয়েটের আমাদের কি হবে, এটা জাস্ট মনে করে নেবে। এবং সয়েল মেকানিক্সও আমরা পড়েছি যে স্পেসিফিক ওয়েটকেই আমরা ওখানে কি বলি? ইউনিট ওয়েট। ইউনিট ওয়েটের সংজ্ঞা কিন্তু এটাই। আচ্ছা, এবার আমরা আরেকটা টার্ম পড়বো, যে টার্মটা খুব ইম্পর্টেন্ট টার্ম। এটা এইখানে ফ্লুইড মেকানিক্স স্পেসিফিক্যালি টার্মটা খুব লাগে। সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম। একটা জিনিস খেয়াল করে দেখো, স্পেসিফিক ওয়েট বলতে আমরা কি বলেছিলাম? স্পেসিফিক ওয়েট বলতে বলেছিলাম কি? ওয়েট বাই ভলিউম। ওয়েট বাই ভলিউম মানে কি? একক ভলিউমে ওয়েট। ক্লিয়ার? ঠিক স্পেসিফিক ভলিউম মানে কি? দেখো, স্পেসিফিক ওয়েট মানে কি? ওয়েট মাপছি কার রেসপেক্টে? ভলিউমের রেসপেক্টে, ভলিউম এক হিসেবে। আচ্ছা, স্পেসিফিক ভলিউম মানে কি? তাহলে আমরা কি মাপবো? অবশ্যই ভলিউম মাপবো। এবার এই ভলিউম কিসের রেসপেক্টে মাপবো? চলো এটা বোঝার জন্য আমরা একটু আগে স্পেসিফিক কথাটাকে উড়িয়ে দিই, তাহলে ব্যাপারটা আরো ইজি হবে। আচ্ছা, ভলিউম মানে আমরা কি জানি? ওয়েট বাই ভলিউম। আচ্ছা, আমাদের এখানে বেসিক্যালি ওয়েটটা নিয়ে খুব কম কনসেপ্ট। আমরা এখানে না ফ্লুইড মেকানিক্সে মাসটাকেই বেশি কনসিডার করবো, ঠিক আছে। আমাদের ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো কিন্তু মাস নিয়ে আসবে, মানে ডেনসিটি টার্মটারই বেশি ইউজ হয়। ক্লিয়ার? তাহলে ভলিউমকে আমরা যদি লিখি এইভাবে যে মাস বাই রো, কোনো অসুবিধা নেই, কেন কি আমরা রো পেয়েছিলাম কি? মাস বাই ভলিউম। ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম, ডেনসিটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভলিউমকে আমরা মাস বাই রো লিখতে পারি। তাহলে যদি আমরা এর আগে স্পেসিফিক কথাটা লাগিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? স্পেসিফিক কথাটা মানে কি? আগে কি বলছিলাম? স্পেসিফিক ওয়েট মানে ইউনিট ভলিউমে ওয়েট। তাহলে স্পেসিফিক ভলিউমও তাই হবে, ইউনিট মাসে। মাস যদি আমরা ইউনিট করে দিই, ঠিক আছে, ইউনিট মাস যদি করে দিই তাহলে মাস বাই ডেনসিটি যে রেশিও হয় সেটাই হচ্ছে স্পেসিফিক ভলিউম। তাহলে ব্যাপারটা বুঝে গেছে। স্পেসিফিক ওয়েট কি? স্পেসিফিক ওয়েটের ক্ষেত্রে কি বলেছিলাম? ওয়েট মাপছি, তার মানে ভলিউমকে 1 করে দিচ্ছি। আর স্পেসিফিক ভলিউমে কি? মাসকে 1 করে দিচ্ছি। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে স্পেসিফিক ভলিউমে কি হলো? স্পেসিফিক ভলিউম ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে 1 বাই রো। খুব ইম্পর্টেন্ট একটা ডিরাইভেশন এখান থেকে কোয়েশ্চেন আসে। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, আমি জানি না কোন সালে এসেছিল। সেটা কি? যে বলে যে রেসিপ্রোকাল অফ, মাথায় রাখো, রেসিপ্রোকাল অফ ডেনসিটি। রেসিপ্রোকাল অফ ডেনসিটিকে কি বলে? রেসিপ্রোকাল অফ ডেনসিটি। রেসিপ্রোকাল কথাটার মানে কি? মানে 1 বাই দ্যাট থিং, 1 বাই দ্যাট থিং। তাহলে রেসিপ্রোকাল অফ ডেনসিটি মানে কি? 1 বাই ডেনসিটি। তাহলে 1 বাই ডেনসিটি কি বোঝাচ্ছে? স্পেসিফিক
ভলিউম বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে স্পেসিফিক ভলিউমের ইউনিট কি হবে? একদম এগুলো না মনে রাখবে না, জাস্ট ডিরাইভেশন মাথায় রাখবে, ইউনিট নিয়ে যাবে। জাস্ট ডেনসিটির ইউনিটের উল্টো হবে, মানে ডেনসিটিতে আমরা কি পড়েছিলাম যে সিজিএসআই গ্রাম পার সিসি, এখানে উল্টো হবে সিসি বাই গ্রাম। ক্লিয়ার? সিসি বাই গ্রাম হবে, জাস্ট উল্টো হবে। এবার আমরা আরেকটা টার্মিনোলজি পড়বো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি, যেখান থেকে আমাদের ফ্লুইড মেকানিক্স এর ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ভিসকোসিটি। কি না? ভিসকোসিটি। না, হোয়াট ইজ ভিসকোসিটি? আমরা পড়েছিলাম আগের দিনই ক্লাসে যে আমরা যদি একটা কঠিন বস্তুকে, ঠিক আছে, যদি আমরা একটা কঠিন বস্তুকে এখানে আমরা ফোর্স দিই, তাহলে কঠিন বস্তুটা যে ডিফর্ম হতে চাইবে তাতে তার প্রত্যেকটা কণা বাধা দেবে, প্রত্যেকটা লেয়ার এই ডিফর্মেশনে বাধা দেবে, বাট একটা অল্প ডিফর্মেশন হবে। সেই ডিফর্মেশনটাকে আমরা থিটা দিয়ে দেখিয়েছিলাম, এটা আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে করেছি। তাহলে বস্তুটা এখন এই জায়গায় আসবে। ক্লিয়ার? এই থিটা হবে, এইটাকে আমরা বলি শিয়ার ডিফর্মেশন। এটা আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে পড়েছি, এটাকে বলি শিয়ার ডিফর্মেশন। আচ্ছা, শিয়ার রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা জেনেছি যে ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি কোন বস্তুর মধ্যে, তাহলে বস্তুর যে বিভিন্ন লেয়ার গুলো থাকে সেই লেয়ার গুলোর মধ্যে একটা আপেক্ষিক বল কাজ করে বা আপেক্ষিক রেজিস্ট্যান্স কাজ করে। মানে এটা বেশি যেতে চাইছে, এটাকে বাধা দিচ্ছে, তার নিচেটাকে তার থেকে বাধা দিচ্ছে। এরকম যদি রেজিস্ট্যান্স পদার্থের মধ্যে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি শিয়ার। তাহলে এক্ষেত্রে তাই হচ্ছে, এই লেয়ারটা বেশি যেতে চাইছে, তারপরে লেয়ারটা আরেকটু কম যেতে চাইছে, তারপর লেয়ারটা আরেকটু বাধা দিচ্ছে, তারপর লেয়ারটা আরেকটু বাধা দিচ্ছে, তাই তো? সো দিস ফোর্স ইজ উইল বি কল্ড আস শিয়ার ফোর্স। এবং এর জন্য যে তৈরি হবে ভেতরে শিয়ার স্ট্রেন তৈরি হবে। তো শিয়ার স্ট্রেনটাকে আমরা মাপি কি দিয়ে? এই থিটাটা দিয়ে। থিটা মানে কি? এটাকে আমরা বলি ডিফরমেশন, শিয়ার ডিফরমেশন অ্যাঙ্গেল। এই শিয়ার যে ডিফরমেশন হয়, ডিফরমেশন কথাটা মানে কি? পরিবর্তিত হওয়া। ঠিক আছে, একটা জায়গা থেকে একটা জায়গার শেপের পরিবর্তন হওয়া, তার ধরনের পরিবর্তন হওয়া, এই যে ডিফরমেশন এতে বোঝায়। তাহলে এক্ষেত্রে বস্তুটা আগে এরকম ছিল, আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তার জন্য বস্তুটা এরকম হলো। সো এই যে পরিবর্তনটা হলো, এই যে ডিফরমেশনটা হলো, সেই ডিফরমেশনটার মানটা কতটা? এই অ্যাঙ্গেলটা, মানে এই কোণটা পরিবর্তিত হয়ে গেল। ক্লিয়ার? এই কোণটাকে আমরা দিয়েই মাপি যে ডিফরমেশনটাকে। যেহেতু এই ডিফরমেশনটা হয়েছে কি শিয়ার ফোর্সের জন্য, সো দ্য ডিফরমেশন উইল বি কল্ড অ্যাজ শিয়ার ডিফরমেশন। ক্লিয়ার? এটা কঠিন বস্তুর ক্ষেত্রে এটা আমরা মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়েছি। ক্লিয়ার? সেম জিনিস যখন, আচ্ছা, এই থিটার মানটা কি হয়? এই থিটাকে আমরা কি দিয়ে মাপতাম? থিটাকে আমরা মাপতাম, থিটাটা কি? থিটা মানে আমরা জানি যে থিটাকে আমরা যদি একদম মিনিমাম ধরি, ট্যান থিটার যদি একদম মিনিমাম মানে ট্যান থিটাকে যদি আমরা 1 ধরে নিই, তাহলে এইটা ডিভাইডেড বাই এইটা করতাম। বা এই যে রেট চেঞ্জ যদি আমরা রেডিয়ানে মাপি, তাহলে থিটার মাপটা কি হবে? থিটাটা হচ্ছে এই যে পরিবর্তন হলো সেই পরিবর্তনের হার, তার মানে কি? এইটা ডিভাইডেড বাই এইটা, তাই তো? এইভাবেই আমরা মাপি কোনো অ্যাঙ্গেল না, যখন আমরা রেডিয়ানে মাপি কিভাবে মাপি? তার কতটা ব্যাসার্ধ, কতটা চাপ পরিবর্তন হলো ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এইভাবেই তো মাপি। এক্স্যাক্টলি আমরা সেখানে তাই মাপবো যে এইটা পরিবর্তন হলো এইটা রেসপেক্ট। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমি বলেছি ভিসকোসিটি ইজ নাথিং বাট কি? এই ধরো একটা লেয়ার, এই ধরো একটা ফ্লুইড আছে। ক্লিয়ার? এই ফ্লুইডটা যখন আমরা একটা ফোর্স দেবো, ফ্লুইডটা ওই উপর লেয়ারটা চলা শুরু করলো, তাহলে এই লেয়ারটা যতটা চলবে তার পরের লেয়ারটা বাধা দেওয়ার চেষ্টা করবে, সে একটু কম চলবে, কম ভেলোসিটি নিয়ে যাবে। তারপরেরটা আরেকটু কম ভেলোসিটি নিয়ে এগোবে, তারপরেরটা আরেকটু কম ভেলোসিটি নিয়ে এগোবে, তারপরেরটা আরেকটু কম ভেলোসিটি নিয়ে এগোবে, তারপরেরটা আরেকটু কম, তারপরেরটা আরেকটু কম। তার মানে আমরা বুঝতে পারছি যে শিয়ার ফোর্সের জন্য কঠিন বস্তুতেও লেয়ারগুলোর একটা আপেক্ষিক মোশন কমে যাচ্ছে যত নিচের দিকে নামছি, ফোর্সের উল্টো দিকে নামছি। ঠিক একই রকম ভাবে এখানেও সেম হয়, লিকুইডের ক্ষেত্রেও কিন্তু এই যে রেজিস্ট্যান্সটার কারণে এই ভেলোসিটি উপরের লেয়ারে যে ভেলোসিটি হয়, নিচের লেয়ারের ভেলোসিটি কম হবে যদি আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করি। তাই এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল ভিসকোসিটি। কি? ভিসকোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমরা ধরো বলি যে ভিসকোসিটিকে মাপবো কিভাবে, এই ভিসকোসিটিকে আমরা মাপবো কিভাবে, তাহলে অবশ্যই
ধরে নাও আমি এটাকে খুব ইজিলি বোঝাচ্ছি, এতগুলো লেয়ার না করে আমি খুব ছোট্ট করে বোঝাই, ক্লিয়ার করে বোঝাই। ধরো এই আমাদের লিকুইড, ঠিক আছে, ধরো এই লেয়ারটা এই অবধি গেছে, এই ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা বলো বেশি ভালো, এই ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর পরের লেয়ারটা এইখানে তার একটু কম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর একটু কম ভেলোসিটি, ধরো এটা V1, এটা ধরো V2, ঠিক আছে। আর দুজনের মধ্যে ডিস্টেন্স কত, ধরে নাও y, ঠিক আছে, দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত, y, ক্লিয়ার। তাহলে দেখো আমাদের এই যে পরিবর্তনটা এরকম হচ্ছে না, যে এখানে যেরকম হলো সেটা কি এখানে এরকম হচ্ছে না, এখানে ধরো এই থিটা দিয়ে ধরে নিই, সেম জিনিসটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারছি। কেন কি এইভাবেই আমাদেরকে শিয়ার স্ট্রেনটাকে মাপতে হবে। ওই যে ডিফরমেশনটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় স্ট্রেন বলি। স্ট্রেন কথাটার মানে হচ্ছে বিকৃতি, মানে এই যে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তার জন্য পদার্থের মধ্যে একটা বিকৃতি হয়, তার ডিফরমেশন হয়, সেটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় স্ট্রেন বলি, ক্লিয়ার। তাহলে এখানে আমরা এইভাবেই মাপবো। আচ্ছা, এই মাপার পেছনে আমাদের বিজ্ঞানী নিউটন আমাদের একটা সূত্র দিয়েছিলেন। কি সূত্র? তার মানে প্রধান কথা বুঝতে পারছি, ভিসকোসিটি বুঝলাম। ভিসকোসিটি মানে হচ্ছে প্রত্যেকটা লেয়ার জলের বা প্রত্যেক কোনো লিকুইডের প্রত্যেকটা লেয়ার একটার উপরে যখন আরেকটা ফ্লো করে তখন তার নিচের লেয়ারটা সেই ফ্লো এর এগেনস্টে বাধা দেয়। সেই বাধাযুক্ত যে রেজিস্ট্যান্স বা ফোর্সটা, যে বলটা, সেটাকে আমরা সেটাকে আমরা ভিসকোসিটি বলি। তার মানে ভিসকোসিটি ইজ নাথিং বাট কি শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেসের একটা পরিমাপ, তাই তো ভিসকোসিটি, ক্লিয়ার। তো সেখানে কি বলেছিল নিউটন সাহেব কি বলেছেন? নিউটন সাহেব বলেছেন যে এই যে শিয়ার স্ট্রেসটা যেটা তৈরি হবে, এই যে শিয়ার স্ট্রেসটা যেটা তৈরি হবে দুটো লেয়ারের মধ্যে, সেটা কি? সেটা হচ্ছে এই যে ভেলোসিটি, এই যেটা V2 এটা V1 ছিল, তাহলে যদি ধরে নিই এটা V আর এটা একটু বেশি আছে, তাহলে V প্লাস ডেল ভি, এরকম করে যদি লিখতে পারি, ডেল ভি মানে খুব ছোট্ট পরিবর্তন, এটা V, এটা V এর চেয়ে একটু বেশি। আর এইটাকে এই যে লেয়ারের পরিবর্তনটাকে আমি যদি dy দিয়ে লিখি, কেন কি তারপরেরও একটা লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে, তাহলে এই ছোট্ট এই লেয়ার থেকে এই লেয়ারের দূরত্ব যদি আমি dy ধরি, আর এই ভেলোসিটির থেকে এই ভেলোসিটির পার্থক্য যদি আমরা dv ধরি, তাহলে নিউটন সাহেব বলেছে যে এই যে শিয়ার স্ট্রেস হবে, সেই শিয়ার স্ট্রেসটা কি হবে না dv বাই dy এর রেশিওর সাথে সমানুপাতিক, ক্লিয়ার। নিউটন বলল কি যে শিয়ার স্ট্রেস এই ভেলোসিটির যে পরিবর্তন দুটো লেয়ারের মধ্যে এবং তাদের মধ্যে যে লম্ব দূরত্বের যে পরিবর্তন, তার রেশিওর সাথে সমানুপাতিক হবে, ক্লিয়ার। এখানে আর কোনো কনফিউশন থাকলো না, এটাই নিউটন সাহেব বললো। আচ্ছা, এই ভিটাকে বইয়ে অনেক সময় তুমি ইউ দিয়েও লেখে, ডাজন্ট ম্যাটার, ভি লেখো ইউ লেখো যা কোনো দাও, তোমার বোঝাটা হচ্ছে আসল কথা, ক্লিয়ার। আচ্ছা, এবার বুঝতে পারছো সমানুপাতিককে তুলতে গেলে আমরা ছোটবেলাতেই শিখেছি একটা কনস্ট্যান্ট লাগে, ঠিক আছে। তাহলে টাওটাকে তুললে আমরা একটা কনস্ট্যান্ট যদি ইকুয়াল টু লিখি, তাহলে একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটাকেই বলা হয় ভিসকোসিটি, ক্লিয়ার। আমরা এটাকে মিউ দিয়ে লিখছি, ঠিক আছে, মিউ দিয়ে লিখছি, তাহলে মিউ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এই মিউটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ viscosity. Better to say this mu is called dynamic coefficient of viscosity. কি ডাইনামিক কোএফিসিয়েন্ট? এবার মনে পড়ছে আগের দিন এটা কিসের জন্য কাজে লাগলো? ডাইনামিক এবং কাইনেমেটিক পড়েছি ফ্লুইড মেকানিক্সে। এই যে মিউটা বেরোলো, এটা ডাইনামিক বেরোলো। কেন ডাইনামিক বেরোলো? দেখো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেন এটাকে আমি ডাইনামিক কোএফিসিয়েন্ট বলছি? বিকজ মিউ, হোয়াট ইজ মিউ? মিউ ক্যালকে যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে? টাউ বাই dv by dy. Now what is tau? Tau is shear stress. Tau কি? এটা একটু মিটিয়ে দিই আমি। Tau কি? Tau হচ্ছে shear stress. Tau হচ্ছে কি shear stress? আচ্ছা, what is shear কথাটা চলো শুধু স্ট্রেসে কনভার্ট করো, ইউনিট স্ট্রেসের মধ্যে থাকে। তাহলে স্ট্রেস কি? স্ট্রেস মানে হচ্ছে আমরা জানি ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া হচ্ছে স্ট্রেস। তাহলে ফোর্স যখনই চলে এলো, আমার এই মিউ কি দিয়ে বার করছি, মিউ বার করতে গিয়ে তার মধ্যে ফোর্স কনসেপ্টটা চলে এলো। আমি কি বলেছি আগের দিন? যখনই কোনো কিছুর মধ্যে ফোর্স কনসেপ্ট চলে আসবে, দেন ইট উইল বি ডাইনামিক। সো
this mu will be dynamic viscosity. Clear? ঠিক আছে, এবার চলো ভিসকোসিটির সম্পর্কে আমরা এবার ইউনিটটা জেনে নেব। হোয়াট উইল বি দ্য ইউনিট অফ ভিসকোসিটি? ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখে। আমি বলবো যে মনে তো রাখবেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মনে চলে আসবে, বাট তার আগে বুঝে নাও, যদি কোনোদিনও ভুলে যাও পরীক্ষাটা হলে গিয়ে, তাতে যাতে কোয়েশ্চেন মিস না হয়। সো মনে রাখার সাথে সাথে জেনেও নাও, তাহলে ইট উইল বি মোর ইজিয়ার। তাহলে আমরা মিউ কি পেলাম? মিউ পেলাম হচ্ছে শিয়ার স্ট্রেস ডিভাইডেড বাই কি? ডিভি বাই ডি ওয়াই। তাহলে টাউটাকে আমি টাউ লিখছি, আর এটাকে আমরা লিখছি কি? উপরে ডি ওয়াই চলে আসবে, আর নিচে কি আসবে? ডিভি। এবার চলো এর আমরা ইউনিট গুলোকে জানবার চেষ্টা করি। টাউ মানে কি? ফোর্স বাই এরিয়া। আচ্ছা, এরিয়াকে তো আমরা লেন্থের স্কয়ার, লেন্থের ইউনিটের স্কয়ার লিখতেই পারি, এটা আমরা জানি। এরিয়া মানে কি? লেন্থ ইনটু লেন্থ। ঠিক আছে, তাহলে লেন্থের স্কয়ার লিখে দিলাম। ওকে, আচ্ছা এবার আমরা এই যে ডিওয়াই, ডিওয়াই মানে কি? ডিওয়াই মানে কি? ডিস্টেন্স। আমরা পড়েছিলাম আগের দিন, ওখানে কি ডিস্টেন্স জেনেছিলাম, দুটোর মধ্যে পার্থক্য, ডিস্টেন্সের পার্থক্য। তাহলে ডিস্টেন্স কি? এল। আর ভি, হোয়াট ইজ ভি? ভি মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ভেলোসিটি মানে কি? সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, সেটা তো ভেলোসিটি। তাহলে লেন্থ ডিভাইডেড বাই টাইম। ক্লিয়ার? নাও এল এল কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? ফোর্স ইনটু টাইম ডিভাইডেড বাই এল স্কয়ার। এটা হয়ে গেল আমাদের বেসিক, আমাদের ইউনিটের বেসিক জায়গা। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন যে সিস্টেম গুলো আছে তার রেসপেক্টে আমরা ইউনিট বসাবো। সাপোজ যদি এটা আমাদের এসআই পদ্ধতি হয়, এসআই পদ্ধতিতে তাহলে আমরা ফোর্সকে দেখো কি লিখি? এসআই পদ্ধতিতে তাহলে আমরা এর ইউনিট পাচ্ছি কি? তাহলে এসআই পদ্ধতিতে আমরা ফোর্সকে কি লিখি? নিউটন লিখি। টাইমকে কি লিখি? সেকেন্ড লিখি। আর লেন্থকে কি লিখি? মিটার এর স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম ডাইনামিক ভিসকোসিটির ইউনিট পেয়ে গেলাম কি? নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ক্লিয়ার? বুঝে গেছো? এইভাবে যদি বুঝে বুঝে জিনিসগুলো করো, জীবনে আর কোনো দিন ভুলবে না। ভুলে গেলেও এই ফর্মুলায় মারবে, বেরিয়ে যাবে। এটা হচ্ছে আসল, এই জায়গাটা হচ্ছে আসল। এখান থেকে আমরা সবকিছু বার করে নেব। যদি ভুলেও যাও 2 মিনিট জাস্ট একটু রিডাইভেশনটা করে নেবে, বার করে ফেলো। ইটস সো ইজি। তোমাদের জন্য তো ভীষণ ইজি, তোমরা ভীষণ বুদ্ধিমান, আমি জানি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি? যদি আমরা এটাকে সিজিএস পদ্ধতিতে যদি বার করার চেষ্টা করি, ঠিক আছে? তো সিজিএস পদ্ধতিতে কি হবে? যদি আমরা সিজিএস পদ্ধতিতে এটাকে বার করার চেষ্টা করি, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা কি করি? ফোর্সকে কি লিখি? ডাইন। ওকে, সেকেন্ডকে আমরা সেকেন্ডে লিখি, এর জন্য আমরা আলাদা করে কিছু করি না। আর লেন্থকে আমরা লিখি সেন্টিমিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে ডাইনামিক ভিসকোসিটির ইউনিট কি দাঁড়াবে? ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার কত হচ্ছে সিজিএস পদ্ধতিতে এর ইউনিট। ঠিক আছে, এই জিনিসটাকেই আরেকটা নামে ডাকা হয়। কি সেই নাম? সেই নাম হচ্ছে পয়েজ। এটা একটু মনে রাখো কষ্ট করে, ঠিক আছে? একে পয়েজ বলেও ডাকা হয়। কখনো কখনো যদি তোমাকে ধরো কোয়েশ্চেনের মধ্যে পয়েজ দিয়ে দিল, যে বলে দিল যে তোমার মিউ এর মান এত পয়েজ, তুই বুঝতে পারলেন এই পয়েজ এটা আমার কি ইউনিট রে ভাই? নাথিং। পয়েজ মানে হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কয়ার। এটা এত বড় তো, ঠিক আছে? এটাকে ছোট করে লেখা। ওকে, এটাকে ছোট করে লেখার নামই হচ্ছে পয়েজ। সো খুব একটা ব্যাপার না, এটা জাস্ট একটু হালকা করে মনে রেখে দাও। ওকে, এবার আসি আমরা কাইনেমেটিক ভিসকোসিটি। কেন কি আমরা দুটো জেনেছি, দুরকম ভাবে পড়াশোনা শিখেছি, তাই তো? দুরকম ভাবে পড়াশোনা শিখেছি, তাহলে আমাদেরকে দুরকমটাই জানতে হবে। ফ্লুইড মেকানিক্সে দুরকমই স্টাডি হয়। এবার যদি আমরা কাইনেমেটিক ভিসকোসিটি যদি দেখি, কাইনেমেটিক ভিসকোসিটিকে নিউ দিয়ে লেখে, ঠিক আছে? এটাকে এই হালকা একটা ভি এর মতন হয়, ঠিক আছে? হালকা ভি এর মতন একটু বেঁকানো, ভি এর মতনই দেখতে হয় নিউকে, ঠিক আছে? এটাকে বলে আমরা কি বলবো? কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি মিউ দিয়ে লেখে, ঠিক আছে? তাহলে মিউকে কি বলা হয়? মিউ কাকে বলে? মিউ বলা হয় হচ্ছে, আমি তুমি কি বলেছি যে ডাইনামিকের থেকে যদি আমরা এই মাস ব্যাপারটাকে যদি বাদ দিয়ে দিতে পারি, মাস কনসেপ্টটাকে যদি বাদ দিয়ে দিতে পারি, ফোর্স কনসেপ্টটাকে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে দ্যাট উইল বি সিম্পল ব্যাপার, তাহলে সেটা হয়ে যাবে। তাহলে
আমরা মাসের ইউনিট হিসেবে কি থাকে, মাসের সবচেয়ে ছোট কণা হিসেবে কি মানে কোনো বস্তুর মধ্যে ঢুকে থাকে কি বলতো, সেটাকে আমরা ডেনসিটি বলি। কি বলি? ডেনসিটি। মাসের সবচেয়ে ক্ষুদ্র কণা, কেন কি একক ভলিউমে যে মাস, মানে মাসের একদম ইউনিটিকরণ, বাংলায় বললে ইউনিটিকরণ। তো মাসের যে ইউনিটিকরণ হয় সেটাকে আমরা ডেনসিটি। তাহলে আমরা যদি ডাইনামিক ভিসকোসিটিকে যদি ডেনসিটি দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে কি হলো, এই ডাইনামিক ভিসকোসিটির মধ্যে এই মাস রিলেটেড যা কিছু আছে সব বেরিয়ে গেল। বেরিয়ে গেল তো, ভাগ করে দিলাম মানে বেরিয়ে গেল। দেন ইট উইল বি কাইনেমেটিক ভিসকোসিটি। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কাইনেমেটিক ভিসকোসিটি। ক্লিয়ার? আচ্ছা, আমি কাইনেমেটিক ভিসকোসিটির এই যে ইউনিটের ডিরাইভেশনটা, এটা কিন্তু তোমাদের হোম টাস্ক দিচ্ছি, এটা আমি করে দেবো না। করে দিলে তোমরা নিজেরা করবে না আর সব মাথা থেকে বেরিয়ে যাবে। সিম্পল, তোমরা এই যে মিউ বের করে দিয়েছো অলরেডি, মিউটার পরে রো দিয়ে ভাগ করে দাও, ইউনিটটা নিজেরা বার করো অ্যান্ড ডিফাইন করো কি হচ্ছে। শুধু এটা বলে দিই যে সিজিএস পদ্ধতিতে যে কাইনেমেটিক ভিসকোসিটি যে ইউনিটটা তোমাদের করে আসবে সেইটাকে আমরা বলবো স্টোক। কি বলবো? স্টোক। সিজিএস পদ্ধতিতে ডাইনামিক ভিসকোসিটি যেটা এসেছিল সেটাকে আমরা বলেছিলাম কি? পয়েজ। আর কাইনেমেটিক ভিসকোসিটির যে ইউনিট আসবে সেটাকে আমরা বলবো স্টোক। ক্লিয়ার? তো তোমরা এটা ঘরে বসে করে নেবে, ইটস সো ইজি, এমন কিছু কঠিন ব্যাপার নয়। তাহলে আরো একবার বলবো, যারা নতুন এসেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাও, আর লাইক শেয়ার করো, পাশে থাকো আমার, যাতে উৎসাহিত হই আমি একটু। আর চেষ্টা করছি তোমাদেরকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা আছে সামনে, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, যতটা সম্ভব সিলেবাসটা আমি শেষ করবার চেষ্টা করব। তোমরা পাশে থাকো, ভালো থাকো, আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই।